সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা যখন এখানে টক শো করছি, আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তা দেখছেন, তখন উত্তর অঞ্চলের মানুষ একটি দাবি নিয়ে আন্দোলন করছেন। সেই দাবিটি হলো তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা। আমরা সবাই জানি তিস্তা হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী, অর্থাৎ ভারতেও আছে এই নদী, আবার বাংলাদেশের ভেতরেও এই নদী প্রবাহমান। ফলে পানির দাবিদার দুই দেশই, কিন্তু উজানের দেশ ভারত আমাদের ঠিকমতো পানি দেয় না। ফলে তিস্তা অববাহিকার 5টি জেলা আজ মরুভূমিতে পরিণত হয়েছে। একসময় এই নদীকে ঘিরেই রচিত হয়েছিল ও কি গাড়িয়াল ভাই, এই বিখ্যাত ভাবায়া গান, যার শেষ দিকে ছিল হাকাও গাড়ি তুমি চিলমারির বন্দরে। এই যে চিলমারির বন্দর, সেই বন্দর কিন্তু আজ আর সেইভাবে নেই, একেবারেই হারিয়েছে তার চৌলুস। এর একমাত্র কারণ ভারতের পানি আগ্রাসন। ভারতের এই পানি আগ্রাসন শুধু তিস্তাতেই সীমাবদ্ধ নেই, অভিন্ন 54টি নদীতে তারা বাদ দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার করেছে। এর মধ্যে এই মুহূর্তে তিস্তা সম্ভবত বড় হুমকি হয়ে দেখা দিয়েছে উত্তর অঞ্চলের বিরাট এক জনপদের জন্য। কয়েক কোটি মানুষ আজ মহা ক্ষতির মুখে। এই অবস্থায় তিস্তার পানির ন্যায্য হিস্সা চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পদযাত্রা কর্মসূচি পালন করা হলো। 48 ঘন্টার এ কর্মসূচিতে বক্তব্য রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আজকের টেবিল টকে এসব নিয়ে কথা বলবো। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। তাদের একজন হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আতাউর রহমান ঢালি। ঢালি ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরও রয়েছেন সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল। মোস্তফা কামাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। দর্শক পরিচয় পর্বের পর আমরা চলে যাচ্ছি আলোচনায়। আলোচনা শুরু করতে চাই ঢালি ভাই আপনাকে দিয়ে। এই যে পদযাত্রা কর্মসূচি পালন করলো বিএনপি, কতটা সাড়া পেল তাতে দলটি, এবং আপনি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা, সেক্ষেত্রে আপনার কাছেই প্রশ্ন, আপনার দল কেমন সাড়া পেয়েছে? সাথে সাথে একই প্রশ্ন, মানে এর সাথে আরেকটু যুক্ত করতে চাই যে এই যে কর্মসূচি, তার সাথে উত্তর অঞ্চলের মানুষের সম্পৃক্ততা কেমন ছিল, অর্থাৎ কতটা ছুঁয়ে গেল এই কর্মসূচি উত্তর অঞ্চলের মানুষকে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল ভাইকে, আর টিভির সামনে যে সমস্ত দর্শক আছে। বিএনপির নামটাতেই তো এই প্রোগ্রামের অন্তর্ভুক্তি, অর্থাৎ জাতীয়তাবাদী দল। তো জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হচ্ছে ওইটি জাতীয় যে কোনো বিষয় নিয়ে যেই দল সবসময় সোচ্চার থাকে, কথা বলে থাকে, সেটাই জাতীয়তাবাদী দলের মূল মন্ত্র। আপনি দেখেন, আজকে উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি, কারণ কৃষি প্রধান উত্তরাঞ্চল, কিন্তু ওইখানে কোনো ইন্ডাস্ট্রি নাই। এই কৃষির উপরে কোটি কোটি লোক ওইখানকার নির্ভরশীল। সেই কৃষি ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে, নদীগুলি শুকিয়ে যাবে। আপনি একটু আগে বললেন যে যেই চিরির বন্দর, একটা বিশাল বন্দর। আপনি দেখেন হার্ডিন ব্রিজের নিচে গরু চড়ে, গরু গাড়ি পার হয়, গরুর গাড়ি পার হয়। এই যে জায়গাগুলো, গোয়ালন্দ, উন্মত্ত পদ্মা, অর্থাৎ এগুলো শুরু করেছিল কি? আমি একটু পিছনের দিকে চলে যেতে চাই, কারণ আমি ফারাক্কা মিছিলের অন্যতম একজন সংগঠক ছিলাম। ওই মাওলানা ভাসানীর 16ই মে 1976 সালে যে মিছিল মাওলানা ভাসানীর নেতৃত্ব দিয়েছিলেন, তখন কিন্তু আমাদের দেশের অনেক মানুষই জানতো না, অনেক রাজনীতিবিদও জানতো না যে ফারাক্কার এফেক্টটা বাংলাদেশের উপরে কি হতে পারে। কিন্তু মজলুম জননেতা মাওলানা ভাসানী, যার হৃদয়ে বাংলাদেশ, যার হৃদয়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, উনি বুঝেছিলেন যে ফারাক্কা বাঁধ যদি কার্যকরী হয় তাহলে উত্তরবঙ্গের মানুষ না খেয়ে মরবে, উত্তরবঙ্গের নদীগুলি শুকিয়ে যাবে, জল ছাড়া মানুষ চলতে পারে না। এবং সেদিন উনি এই ফারাক্কা মিছিলের, অসুস্থ শরীর নিয়ে ফারাক্কা মিছিল, লক্ষ লক্ষ মানুষ সেই মিছিলে সাড়া দিয়েছে। আমি সেই কানসাট হাই স্কুলের মাঠে সেই মিটিং, বিকাল 3টায় মিটিং, মাওলানা ভাসানী বক্তৃতা শুরু করেছিলেন, ইন্দিরা গান্ধী
তোমার বাবার সাথে আমি রাজনীতি করেছি, তোমার দাদার সাথে রাজনীতি করেছি, তারা সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে। তুমি আইসা দেখে যাও ইন্দিরা গান্ধী বাংলাদেশের মানুষের অবস্থা কি। এবং ইন্দিরা গান্ধীর সাথে মাওলানা ভাসানীর কতগুলো অসৌজন্যমূলক টেলিগ্রাম আদান প্রদান হয়। মাওলানা ভাসানী ধমক দিয়েছিলেন এবং সেই কারণেই সেদিন নতুন নবগঠিত জাতীয়তাবাদী দল বা তখন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একজন দেশপ্রেমিক ছিলেন। উনি যখন দেখলেন এই আলোচনায় কিছু হবে না, এটাকে জাতিসংঘে নিয়ে গেলেন। এই জাতিসংঘে নিয়ে যাওয়ার কারণে এটা আন্তর্জাতিক স্বীকৃতি পেল এবং আজও কিন্তু এই ফারাক্কা সমস্যার পরিপূর্ণ সমাধান হয়নি। এখন মানে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলছে তাদের দরকার, তারা ফারাক্কা থেকে খাল কেটে নিয়ে হলদিয়ার বন্দরে পানি নেওয়ার জন্য তারা এখানকার খাল কেটে দিয়েছে, যার কারণে ফারাক্কার নব্যতা কমে যাচ্ছে। আমরা এইখান দিয়ে ক্ষতিগ্রস্ত। এখানেও ভারত আমাদেরকে করছে। আর তিস্তা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যারেজ, 615 মিটার লম্বা, 615 মিটার লম্বা, সবচেয়ে বড়। এবং এতে দিয়ে আপনার পুরা রংপুর বিভাগ, যেই রংপুর বিভাগে এক সময় তেভাগা আন্দোলন হয়েছে, কৃষি প্রধান এলাকা, সেই রংপুরকে আজকে মরুভূমি বানানোর চক্রান্ত হচ্ছে। এবং এই কারণেই বিএনপি দেশপ্রেমিক দল হিসেবে আজকে এই আহ্বান জানিয়েছে এবং রংপুরের মানুষের প্রাণের দাবি, অন্য কেউ আজও পর্যন্ত এই দাবি নিয়ে কিছু এইরকম ভাবে কর্মসূচি দেয় নাই। বিএনপি দিয়েছে এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান জনগণের হৃদয়ে পৌঁছে গেছেন। কারণ ওইটা উত্তরবঙ্গের মানুষ, বাহির দেশের মানুষের অত্যন্ত মানে মানে হৃদয়ের দাবি। ভারত দেখেন এই তিস্তার উপরে সেই আপনার সিকিমে যে বাঁধ দিয়েছে এবং ওইখানে শুধু একটা মানে নদী করার জন্য কি বলে পর্যটন কেন্দ্র বানানোর জন্য একটা হিউজ পর্যটন কেন্দ্র, সেখানে পানি নিয়ে সে পানিতে পর্যটন কেন্দ্র করার জন্য, শুধুমাত্র মানুষের করার জন্য আমাদেরকে হত্যা করে, আমাদেরকে জীবিত হত্যা করে আমাদের পানি তারা নিয়ে গেছে সিকিমে। এবং আরও 4টা বাঁধ তারা গজলডুবা থেকে শুরু করে উপরের দিকে আরও 4টা বাঁধ তারা করছে। এটা আন্তর্জাতিক নিয়ম হচ্ছে। রিপারিয়ার যে কোনো অববাহিকার অন্যান্য দেশের সাথে আলোচনা করে এটি করা, কিন্তু ভারত তার বৃহৎ দেশ সুলভ এবং দাদাগিরি আচরণের কারণে কোনোদিনই বাংলাদেশকে এইটার আলোচনায় নিয়ে আসেনি। অথচ আমরা দেখেন গত সরকার, আমরা জনগণ, আমরা বন্ধুত্ব চাই, আমরা ভারতের সাথে আমরা শত্রুতা চাই না, আমরা বন্ধুত্ব চাই। এবং বন্ধুত্বের স্বরূপ হিসেবে আপনি জানেন এই তিতাস নদীতে আমরা বাঁধ দিয়েছিলাম যখন ত্রিপুরায় এই পাওয়ার প্ল্যান্ট, ত্রিপুরায় পাওয়ার প্ল্যান্ট পাওয়ার জন্য তিতাস নদীতে নব্যতা ছিল না, সেই নব্যতা বাড়ানোর জন্য তিতাস নদীতে বাঁধ দিয়ে আমরা তাদের পাওয়ার প্ল্যান্ট ইয়েতে পাঠাইছি, কি বলে ত্রিপুরায় পাঠাইছি। এটা আমাদের বদান্যতা, আমরা মহান, আমরা বন্ধুত্বের সম্মান রাখতে জানি, কিন্তু তারা বন্ধুত্বের সম্মান। আমরা এখনো মুহুরী নদীর থেকে ফেনী নদীর থেকে তাদেরকে দিচ্ছি, অথচ তারা আমাদের পানি দিচ্ছে না। এটা তো বন্ধুত্বের লক্ষণ হতে পারে না, বা ভালো সৎ প্রতিবেশীর লক্ষণ হতে পারে না। আমি মনে করি এই পানি সমস্যা সমাধানের জন্য চীন, নেপাল সহ, ভারত সহ, কারণ যেখান থেকে নেপালও কিছু নদীর উৎস, এই যে এই নদীর উৎস কিন্তু নেপালও আছে এবং আদি ব্রহ্মপুত্র কিন্তু সেই চীন থেকে, তিব্বত থেকে। কাজেই চায়নাকেও এখানে আলোচনায় আনা দরকার, অংশগ্রহণ করা দরকার। দেখেন সবচেয়ে আশ্চর্যের বিষয় যে গত সরকারেরা বলে চায়না
$2 বিলিয়ন একটা তিস্তা প্রজেক্ট সাবমিট করেছিল, সেটাকে একটা সিস্টার সিটি হিসাবে গড়ে তোলার জন্য। অর্থাৎ এই তিস্তা অববাহিকার যে পানি, তিস্তা 3 কিলোমিটার পাশ, এই তিস্তাকে 2 কিলোমিটার নিয়ে এসে বাইরের যে জায়গাগুলোকে রিকালেকশন করে এখানে বন্দর, এখানে আধুনিক নগর, এখান দিয়ে জলপথ নৌপথ গড়ে তোলা, এবং এখন যে তিস্তার গভীরতা আছে এই গভীরতাকে বাড়িয়ে এখন গভীরতা আছে প্রায় 5 মিটার, এই গভীরতাকে 10 মিটার করে বর্ষাকালে যে পানিটা আসবে এই পানিটাকে রিজার্ভার করে রেখে এই পুরা তিস্তা অঞ্চলের মানুষের সুবিধা দেওয়ার জন্য চায়না প্রস্তাব দিয়েছে। কিন্তু সেই প্রস্তাব কিন্তু তদানীন্তন সরকার গ্রহণ করে নাই, কারণ তারা ছিল ফ্যাসিস্ট সরকার এবং তারা ছিল ভারতের তল্পি বাহক একটি সরকার। কারণ তারা দেখছেন যে এখানে ট্রানজিট করেছে, তখন একজন সচিব বলেছিল ভারতের কাছে কোনো টাকা নেওয়া যাবে না। আরে বাবা, কেন নেওয়া যাবে না? জি জি আতর ভাই, আমরা এই সমস্ত প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম তিস্তার ব্যাপারে, এবং এই যে জাগো বাহে বাঁচাই তিস্তা, তিস্তা বাঁচাই, এই যে স্লোগানে কর্মসূচি পালন হলো সে সম্পর্কে আপনি বলছিলেন, চমৎকার বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা মোস্তফা কামাল আপনার কাছে একটু আসি। সেটা হচ্ছে যে দুটো বিষয় আপনার কাছে জানতে চাই। একটা বিষয় আপনি খেয়াল করেছেন মনে হয় যে আজকে ফেব্রুয়ারি মাস চলছে, এখন ফেব্রুয়ারি মাসে ভারত কখনো তিস্তা নদীতে পানি ছাড়েনি। আমরা খবর পেলাম যখন এই কর্মসূচি চলছে তখন কিন্তু পানি ছেড়েছে, এবং এই পানি ছাড়াটা কিন্তু আমাদের সুবিধা দেওয়ার জন্য তা নয়, বরং পানি ছেড়ে সম্ভবত অসময়ে, অর্থাৎ বর্ষা মৌসুম না এইরকম একটা সময়ে আমাদের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এই আশঙ্কা করা হচ্ছে। পানি ছেড়েছে এবং বিপুল পরিমাণে পানি ছেড়েছে বলে আমরা খবর পাচ্ছি। এটি একটা ব্যাপার, বিষয়টিকে কীভাবে দেখছেন একটি একটা ব্যাপার। আরেকটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, সেটি হচ্ছে আপনি লক্ষ্য করেছেন হাসিনা সরকারের পতনের পর সেই সরকারের প্রধান শেখ হাসিনা এখন ভারতে, এবং সারা বিশ্বের সমস্ত রকমের মতামত, কূটনীতি বা শিষ্টাচার, সৌজন্যতা, সমস্ত সব কিছু উপেক্ষা করেই কিন্তু ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ভারতের একেবারে অকৃত্রিম বন্ধু বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে, নয় কি? জি। তাই যদি হয় তাহলে এই শেখ হাসিনার যে 16 বছরের যে শাসনকাল গেছে, এই সময়েও কিন্তু ভারত তিস্তা চুক্তি করেনি। এর কারণ কি, কিভাবে দেখেন? দুটো বিষয় ছিল। ধন্যবাদ আপনাকে। খুব যৌক্তিক বিষয়, অত্যন্ত সাম্প্রতিক বিষয় আপনি সামনে নিয়ে এসেছেন। আর আমার সহ আলোচক অত্যন্ত কেরিয়ার পলিটিশিয়ান আমার ঢালি ভাই, তিনি ইতিহাসের অংশটুকু পর্যাপ্ত বলেছেন। আর আপনি দুটো প্রশ্ন করেছেন, আমি দ্বিতীয় প্রশ্নটির জবাব আগে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, বলো। ভারতের সাথে সম্পর্ক মূলত বাংলাদেশের ছিল না, বা এখনো নয়। ভারতের সাথে সম্পর্কটা ছিল শেখ হাসিনার অথবা আওয়ামী লীগের। তারা সেটাকে কখনো কখনো রক্তের সম্পর্ক বলার চেষ্টা করেছেন, আবার উচ্ছ্বসিত হয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রী বলতে বলতে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে ফেলেছেন, অথবা খেয়ে হারিয়ে বলে ফেলেছেন, যে অত্যন্ত আন্তরিকতা দেখাতে গিয়ে। আবার এই তিস্তার বিষয়ে যেহেতু প্রাসঙ্গিক, তিস্তা যতনা নদী, যতনা একটা ভূগোলের অংশ, তার চেয়ে এটা বেশি একটা রাজনীতির উপাদান, এমনকি কূটনীতিরও উপাদান। ওখানে শুধু ভারত প্রাসঙ্গিক নয়, চীনও প্রাসঙ্গিক। শুধু পানির হিস্সা অর্থাৎ হক নয়, এখানে মহাপ্রকল্প বা প্রকল্পেরও একটা দাবি আছে বিএনপির, যে কারণে বিএনপি এই কর্মসূচি দিয়ে তারা কিন্তু একটা নিজেদের নতুনত্ব দেখিয়েছে। নতুনত্ব বলছি এই প্রশ্নে যে শেখ হাসিনা ভারতের প্রোডাক্ট বলেন আর আশীর্বাদ পুষ্ট বলেন, যেটাই বলেন, বাস্তবতা এটাই। 1981 সালে শেখ হাসিনার বাংলাদেশে আগমন ঘটেছিল ভারত থেকে, আর 24 সালে নির্গমন ঘটেছে, যেখানে ছিলেন ওখানেই। এক হচ্ছে ঐতিহাসিক মিল, দ্বিতীয়ত হচ্ছে ভারতের সাথে তার হৃদ্যতা, বন্ধুত্ব তিনি এটা দু দেশের মধ্যে রাখেননি, অথবা সরকার টু সরকারও রাখেননি, ভারত শেখ হাসিনা অথবা ভারত আওয়ামী লীগ। তো এরকম একটা পরিণতিতে যা হওয়ার ঠিক সেটাই হয়েছে। ওনার আশ্রয় জুটেছে 24-এ ভারতে। তো আবার তিনি এতে ধন্য,
আবার ওইটা হয় স্বাভাবিক। যখন কেউ তাকে আশ্রয় দিতে চায়নি, ভারত আশ্রয় দিয়েছে, অত্যন্ত স্বাভাবিকভাবে আশ্রয় দিয়েছে, যেটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে অত্যন্ত গর্বের সাথে বলেছিলেন, আক্ষেপ করে নয় কিন্তু গর্বের সাথে, যে ভারতকে যা দিয়েছি তাদের আজীবন মনে রাখতে হবে। তো আজীবন হয়তো কত জীবন হলে আজীবন হয় ওটা পরের বিষয়, কিন্তু এই জীবনেই ভারত সেই কৃতজ্ঞতা দেখিয়েছে। এটা ভারত ওই জায়গার থেকে কৃতজ্ঞতা দেখাবে, এটাই স্বাভাবিক। আর তিস্তার প্রশ্নে বলা হচ্ছে জাগো বাহে তিস্তা বাঁচাও, তিস্তা বাঁচাই, তো বাঁচাও বা বাঁচাই, তারা জেগেই আছে। রংপুর অঞ্চলের জাগো বাহে বলে, তারা জেগেই থাকে বা জেগেই আছে। আবার তিস্তা ভূগোলের অংশ, ওকে বাঁচাতে হয়, আবার সে মরেও না, প্রাণ অত্যন্ত শক্ত, কিন্তু তার প্রাণটা কোন পর্যায়ে, কোথাও মরুভূমির মতো, কোথাও ছোট্ট একটা খালের মতো, কোথাও বড় নদী। অর্থাৎ বুঝে নিতে হয় যে এখানে একটা নদী ছিল বা আছে, এবং এই নদীটাতে আমাদের একটু হক আছে। তো ভারত এই হক কখনো অস্বীকারও করে না, আবার খুব সুন্দর করে স্বীকারও করে না। একটা মিথ চালু হয়েছে, বা আমরা আরোপিতই হোক, আমরা বিশ্বাসও করি কেউ কেউ, যে মমতার কারণে নরেন্দ্র মোদী পারেন না। তো মমতা তো আরও অনেক কিছুই চান না, ওখানে আরও বিভিন্ন রাজ্যের যে মন্ত্রীরা আছেন বা মুখ্যমন্ত্রীরা আছেন তারাও অনেক কিছু চান না, নরেন্দ্র মোদী কিন্তু সেগুলো করে ফেলেন। কিন্তু তিস্তার ক্ষেত্রে আমাদেরকে একটা আরোপিত দাওয়াইয়ের মতো কথা শোনানো হয়। এটা এক ধরনের রাজনীতি, আর যত না রাজনীতি তার চেয়ে বেশি হচ্ছে কূটনীতি। তো এই পর্যায়ে এসে বিএনপি যে 48 ঘন্টার কর্মসূচি পালন করেছে, এটাও কিন্তু একটি বড় মাপের ঘটনা। বড় মাপের ঘটনা এই কারণে, বিএনপি গত 14, 15, 16 বছর যে আন্দোলন করেছে, ওখানে বিএনপির একটা বাড়তি চর্চা ছিল। আন্দোলনের কর্মসূচিগুলো ছিল পদযাত্রা, শোভাযাত্রা, রোড মার্চ, লং মার্চ, এ ধরনের। হয় বিএনপির হিতাকাঙ্ক্ষী হয়ে অথবা বিএনপিকে একটা খোঁচা দেওয়ার জন্য কেউ কেউ বলতেন যে এগুলো হচ্ছে হোমিওপ্যাথিক কর্মসূচি, কারণ আওয়ামী লীগের সাথে এগুলো মানায় না। তো বিএনপি প্রমাণিত হয়েছে একটা পর্যায়ে যে এগুলো হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক প্রশ্ন না, এগুলো কার্যকর কর্মসূচি। বিএনপির মধ্যে এক ধরনের শালীনতার চর্চা, যেটা 24-এর বিপ্লবেও কিন্তু দেখা গেছে। ঢাকা মার্চ, ছাত্ররা কিন্তু এসব শব্দই ব্যবহার করেছে। এরপরের প্রশ্ন ছিল, প্রশ্নের সাথে সমালোচনা ছিল গত কয়েকদিন, যে বিএনপি শুধু নির্বাচন করে আর কিছু নিয়ে থাকে না কেন। ঠিক এরকম সময়ে বিএনপি একেবারে নতুনত্ব আনলো। আবার একদিকে নতুনত্ব, আরেকদিকে হচ্ছে তাদের গণমানুষের দাবির একটা প্রশ্ন, মানুষের পালস বোঝা, তাদের ওই রোড মার্চ, লং মার্চ, শোভাযাত্রার মতো কুসুম কুসুম কর্মসূচি, যেটাকে বলে নরম কোমল। তো এর মধ্য দিয়েও কিন্তু তারা উত্তরাঞ্চলে একটা শিহরণ জাগিয়ে তুলেছে, জাগরণ তৈরি করেছে। যে বক্তব্যগুলো এসেছে, বক্তব্যগুলো অত্যন্ত বিষয়ভিত্তিক এবং পর্যাপ্ত তথ্য তাদের কাছে আছে, এটাও কিন্তু মানুষ বুঝতে পারছে। বিএনপির মহাসচিব সেটা উদ্বোধন করেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রেখে সমাপ্তি ঘোষণা করেছেন। এই যে একটা শৃঙ্খলা, একটা দৃষ্টান্ত, কিন্তু সেটা অবশ্যই জনগণ বিবেচনা করবে, তাদের আগের ধারাবাহিকতার সাথে অত্যন্ত মানানসই। এখানেও আবার কথা আছে। কথা হচ্ছে এই, যেহেতু একটা বিপ্লবোত্তর পরিস্থিতি এখন, কেউ কেউ বিএনপির ভিতর থেকেও আশা করে যে মির্জা ফখরুল ইসলাম একটু ওবায়দুল কাদেরের মতো খিঁচুনি দেন না কেন, ওই রকম একটু বক্তব্য রাখেন না কেন। এটা তাদের মধ্যে একটা উতলা ভাব, তারা হয়তো বা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ যেমন এক নয়, মির্জা ফখরুল ইসলাম আর ওবায়দুল কাদেরও কিন্তু এক নয়। শালীনতার একটা বিষয় আসে, মার্জিন অর্থাৎ মাত্রা বলতে একটা বিষয় আছে, সেটাও কিন্তু বিএনপি দেখিয়ে যাচ্ছে। তো এখানে আরও কথা যোগ হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা মহাসচিব যেই ভাষায়, যে শালীনতায় বক্তব্য রাখেন, কিন্তু আমরা দেখছি ঘাটে মাঠে বিএনপির পরবর্তী পর্যায়ে বা মধ্যস্তর থেকে ভিন্ন কথা কিন্তু চলে আসে। বিশেষ করে এরই মধ্যে তাদের মধ্যে একটা রাজনৈতিক প্রতিপক্ষ সুলভ চর্চা কিন্তু শুরু হয়েছে, বিশেষ করে এটা ছাত্রদের সাথে, কখনো জামাতের সাথে। এগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয়, যদি জাতীয় ঐক্য অর্থবহ করতে চায়। সমালোচনা করার একটা দাওয়াত কিন্তু প্রধান উপদেষ্টা দিয়েছেন, একদম আজান দিয়ে দাওয়াত, যেটারে বলে যে মন ভরে আমার সমালোচনা করেন। তো আমরাও সমালোচনা করতে অভ্যস্ত হয়ে গেছি, কখনো কখনো মাত্রাগতভাবে একটু বেশি হয়ে গেছি। সুনির্দিষ্ট বিষয়ে বিশ্লেষণের যেই একটা খোরাক বিএনপি দিয়েছে, এবার নিশ্চয়ই এটা আলোচনায় ভিন্ন একটা মাত্রা পাবে। নিশ্চয়ই তিস্তার পানি সংকট এবং বিএনপির যে কর্মসূচি জাগো বাহে তিস্তা বাঁচাও,
এই কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আলোচনায় রয়েছেন আমাদের সাথে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আতাউর রহমান ঢালী, সাথে আছেন সাংবাদিক মোস্তফা কামাল। ঢালী ভাই, আপনার কাছ থেকেই আবারও আলোচনা শুনতে চাই। এই যে কর্মসূচি পালন করলেন, এই কর্মসূচির ভেতর দিয়ে মোস্তফা কামাল ওনার আলোচনায় বলেছেন, বা আপনিও বলেছেন কিছুটা, যে বিএনপি নতুন একটা মাত্রা যোগ করলো এই মুহূর্তের রাজনীতিতে। কতটা প্রভাব ফেলবে এই আজকের 2 দিনব্যাপী যে কর্মসূচি পালন হলো, জাগো বাহে তিস্তা বাঁচাই এই কর্মসূচির, অর্থাৎ এইটা কতটা উত্তর অঞ্চলের জন্য এবং আপনার জাতীয় রাজনীতিতে কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে? বিএনপি এটা জাতীয় রাজনীতিতেই, বিএনপি যে জাতীয়তাবাদী দল, জাতীয় যে কোনো ইস্যুতে সবসময় বিএনপি ঝাঁপিয়ে পড়েছে। এটা আজকে না, এটা নতুন না। এবং এই তিস্তা ইস্যুতেও যদিও অনুষ্ঠান হয়েছে উত্তরবঙ্গে, কিন্তু এটা ছিল জাতীয় প্রোগ্রাম। বিএনপি মনে করে এটাকে আঞ্চলিক দাবি নয়, বিএনপি এই দাবিটাকে জাতীয় দাবি হিসাবে সামনে নিয়ে আসছে। অর্থাৎ বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এই জাতীয় দাবি বিএনপির সামনে, সেই ইঙ্গিতেই আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দিয়েছেন। এখানে আপনি জানেন যে ভারত কখনোই, ভারতের সাথে এগুলো নিয়ে আশেপাশের কোনো দেশের ভালো সব কালাদান প্রজেক্ট ইয়েদের, এই যে নেপালের সাথে তার প্রবলেম, ভীষণ প্রবলেম, বন্ধ করে দিয়েছিল একবার, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল। তো এইটা ভারতের চরিত্র। শ্রীলঙ্কার সাথে সম্পর্ক, এই মালদ্বীপের সাথে একেবারে, তো এটার কারণ হলো একটাই, ভারত আবার সেই মানে তাদের বৃহৎ ভারতের যে আকাঙ্ক্ষা, ডক্টরিন, তাদের যে ডক্টরিন আছে, মহাভারতের যে ডক্টরিন, সেই ডক্টরিন অনুযায়ী তারা এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে গ্রাস করতে চায়। এবং গ্রাস করতে চায় বলেই লেন্দু দর্জির মতো শেখ হাসিনাকে আরেক দর্জি বানিয়েছিল, এবং যার কারণে বলেছিল যাদের সাথে সম্পর্ক আমার স্বামী স্ত্রীর মতো, মুখ ফসকে হয়তো বলে ফেলেছিল। আপনি দেখেন শেখ হাসিনা ৭৫-এর ১৫ই আগস্টের পরে একমাত্র আশ্রয় নিল কোথায়? ইন্ডিয়ায়। জিয়াউর রহমানকে শহীদ করা হলো, তাকে যেদিন হত্যা করা, শহীদ হলেন, সেদিনও উনি পালিয়ে ভারতেই চলে যেতে চেয়েছিলেন। এবং এখন এইবার দেখেন, ভারত যদিও বলে আমাদের অযাচিত মেহমান, কিন্তু মেহমান উনি এবারও ভারতে চলে গেছে। তাহলে বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে ভারত আশ্রিত, ভারত প্রযোজিত একটি রাজনৈতিক দল। এবং এখানে আমি আরেকটা প্রশ্ন যদি সাথে একটু করি আপনাকে, যে বাংলাদেশ স্বাধীনের পরেই কিন্তু ভারত ফারাক্কাবাদ চালু করলো, এবং পরীক্ষামূলক কথা ছিল, পরীক্ষামূলক। এটা তো পাকিস্তান আমলে সেই 58 থেকে ফিরোজ খান নুন যখন ছিলেন ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী, তখন থেকেই কিন্তু এই ফারাক্কা নিয়ে আলোচনা হয়েছে। এবং একটা আশ্চর্যের বিষয় আপনি শুনলে আশ্চর্য হইবেন, এই ফারাক্কা যে পূর্ব পাকিস্তান, তদানীন্তন পূর্ব পাকিস্তানের জন্য যে একটা মরণ ফাঁদ, তখন কিন্তু পাকিস্তান সরকার এটাকে বারবার বিরোধিতা করেছে। এবং এইটার বিকল্প হিসাবে আপনারা নাম শুনেছেন গঙ্গা কপোতাক্ষ বাঁধ বলে, জিকে প্রজেক্ট যেটা বলা হয়, যেটা এই ফারাক্কাকে প্রোটেক্ট করতে পারে, সেই প্রজেক্ট কিন্তু আলোর মুখ দেখে নেই ভারতের কারণে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি এসে গেলে চেষ্টা করেছে। জিয়াউর রহমান আমি যতটুকু মনে করি, তখন আমি বিএনপি করি না, আমি বাম রাজনীতি করি। জিয়াউর রহমান প্রথম যখন চীন সফরে গেলেন, চীন সফরে চীন তাকে প্রস্তাব দিয়েছিল তখন এই ফারাক্কার বিকল্প হিসাবে, যে আমরা পদ্মা মানে যমুনা পারে পারে রিজার্ভার তৈরি করব, সেই রিজার্ভ তৈরি করা, হ্যাঁ, যে পর্যাপ্ত পানিটা যেটা বর্ষাকালে আসবে আমরা এই রিজার্ভারে রেখে দিব, আর ওরা যখন পানি দেবে না
তখন আমরা এই পানিটা ব্যবহার করব। এবং আরেকটা প্রস্তাবের সাথে চায়না তখন দিয়েছিল যে এই রিজার্ভারগুলোতে তোমরা টেম্পোরারি মাছ চাষ করতে পারবা। ওইখানে এক ধরনের মাছ আছে চায়নাতে, ওই মাছগুলি 2 থেকে 3 মাসের ভিতরে, তেলাপিয়া মাছের মতো 2 থেকে 3 মাসের ভিতরে যেগুলো বড় হয়ে যায়। এবং ওই সময়ের আমি একটা পত্রিকায় বলছিলাম যে বৎসরে এই মাছ চাষ করে 10,000 কোটি টাকা আসতে পারে, অনেক বড় অ্যামাউন্ট ওই সময়। এবং এটা তারা দিয়েছিল শুধু রিজার্ভার নয়, যে আমাদের বর্ষাকালে আমরা যে ধান চাষ করি ওই ধান ক্ষেতগুলোতে এই মাছ এবং ধানের নিচে যে শেওলাগুলো থাকে এগুলি হবে তাদের খাবার। তো চায়না কিন্তু প্রথম থেকেই চেষ্টা করেছে, কিন্তু ভারতের কারণে এই যে ভূ রাজনীতির কারণে শেখ হাসিনা ভারতের তাবেদার হওয়ার কারণে দেখেন সোনাদিয়াতে ডিপসি প্রজেক্ট আমাদের অত্যন্ত দরকার। ডিপসি প্রজেক্ট যেটাতে পায়রাতে করছে, এটা খুব খুব কার্যকর নয়। আমাদের এদিকে চিটাং বন্দরের কাছেই একটা ডিপসি প্রজেক্ট দরকার, তা না হলে আমরা এই বিদেশ থেকে মাল আনা নেওয়া খালাস করা যে পরিমাণ সময়, যে পরিমাণ অর্থ যায়, সেই ডিপসি প্রজেক্ট ফাইনাল হয়ে গেছিল চীনের সাথে। চীন এটার ফিজিবিলিটি করার জন্য টাকা খরচ করেছে, কিন্তু ফাইনালের ডে শেখ হাসিনাকে যখন ইন্ডিয়ার অ্যাম্বাসেডার এসে কানে কানে বলল যে না এটা করতে পারবে না, চাইনিজরা নিয়ে বসে আছিল, হাসিনা সেই চুক্তি সাইন করে নেই। কিন্তু শেখ হাসিনার পিতা কিন্তু ওদের কথা শোনে নেই। শেখ হাসিনার পিতাকে যখন ইন্ডিয়ান হাই কমিশনার এসে বলল যে না তুমি ওআইসি কনফারেন্সে যেতে পারবে না, তারা বারবার বাধা দিছে শেখ হাসিনা যাতে ওআইসি কনফারেন্সে, ইসলামিক কনফারেন্সে না যায়। হ্যাঁ, তখন আলজেরিয়ার কে ছিল, আলজেরিয়ার প্রেসিডেন্ট এই মুহূর্তে মোহাম্মদ কি যেন, হ্যাঁ, তো ওনারা সহ প্লেন পাঠাইছিল শেখ মুজিবকে নিতে। তো শেখ মুজিব তখন বললেন যে আমার বাংলাদেশকে ওরা স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি না দিলে আমি পাকিস্তান কিভাবে যাব। এবং আগের দিন স্বীকৃতি দিলেন, পরের দিন তিনি করাচি ঠিক গেলেন। সেই চিঠি আসলো, চিঠি পড়ে শেখ মুজিব, তো বেনবেল্লারা ছিল আলজিয়ার্সে, ওই আলজিয়ার নেতা ছিল, এটা জোট নিরপেক্ষ সম্মেলনের নেতারাও ছিল এই ওআইসি সম্মেলনে। কিন্তু ইন্ডিয়া বারবার শেখ মুজিবকে বলেছিল যে না তুমি ভারতে স্টপ ওভার করো। শেখ মুজিব বলছে নো, আমি স্টপ ওভার করবো না। লাস্টলি ইন্ডিয়া তাকে চাপ দিয়েছিল যে তুমি দিল্লিতে স্টপ ওভার করো, 2 ঘন্টার জন্য আমাদের প্রাইম মিনিস্টার তোমার সাথে, মানে সারা পৃথিবীকে দেখাইতে চেয়েছিল। কিন্তু শেখ মুজিব কিন্তু সেটাও শোনেনি। শেখ মুজিব, কারণ তার কাছে কিন্তু আমরা ইদানিংকালের যে রাজনীতি দেখলাম তাতে চীন এত সুযোগ সুবিধা আমাদের জন্য দিতে চেয়েছিল, আবার চীনের সাথে সম্পর্কও ভালো ছিল এই গত আওয়ামী লীগ সরকার, কিন্তু তারা নেয়নি সেই সুবিধাটা। তো তখনই শেখ মুজিব যখন তাদের কথা না শুনা ভারতে, এই যে শেখ মুজিবের মৃত্যুর এটাও একটা অন্যতম কারণ। আচ্ছা, এইটাও একটা অন্যতম কারণ ভারতের ওই যে কথা না শোনা। এবং আমার ধারণা শেখ মুজিবের হত্যার পিছনে ভারতের হাত ছিল। এবং সেই দিনই মশিউর রহমান যাদু মিয়া দাঁড়ায় বলল আমারও বধুয়া আনবাড়ি যায়, আমারও আঙ্গিনা দিয়া, সেদিনই বলছিল। তো এই যে ভারত হচ্ছে বাংলাদেশের জন্য একটা পার্মানেন্ট অবস্ট্যাকল। যদি আমরা দুর্ভাগ্য যে আমরা ভারতের সিকিউরিটির ভিতরে, কিন্তু বাংলাদেশে একটি দেশপ্রেমিক সরকার দরকার, একটা জাতীয়তাবাদী সরকার দরকার। আপনারা রাজনীতিতে আছেন, দেখা যাক সামনের নির্বাচনের মাধ্যমে আপনারা কি ধরনের জাতীয়তাবাদী সরকার এবং দেশপ্রেমিক সরকার গঠন করেন এবং জাতির স্বার্থকে কিভাবে উদ্ধার করেন, আমরা নিশ্চয়ই সেটার জন্য অপেক্ষা করব। সাংবাদিক মোস্তফা কামাল, আপনার কাছে একটু জানতে চাই, আপনি আলোচনায় বলেছিলেন যে তিস্তা যেমন নদীর নাম, তেমনি তিস্তা একটা রাজনীতিও, অনেক কিছুর নাম। তিস্তা নিয়ে রাজনীতি, কূটনীতি বহু হয়েছে এবং এ নিয়ে সবচেয়ে যে বিষয়টি আমাদের সামনে ইদানিংকাল
ইদানিংকালে আমাদের সামনে খুব বেশি হাইলাইট করে তোলা হয়েছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এই নামটি। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণে, বাধার মুখে, তার আপত্তির কারণে ভারতের কেন্দ্রীয় সরকার বা দিল্লি সরকার বাংলাদেশের সাথে এই মহা সংকট সমাধান করতে পারছে না, এই দাবি করা হয়েছে বছরের পর বছর ধরে। এবং আমরা কেন জানি এই ব্যাপারটা খুব স্ট্রংলি ভারতের কাছে তুলে ধরতে পারিনি। কি সেই ব্যর্থতা ছিল, কারণ ছিল, অথবা হয়নি, নিশ্চয়ই ব্যর্থতা ছিল। কি সেই ব্যর্থতা? প্লাস আপনার কাছে প্রশ্ন হচ্ছে মমতার নামে যে দিল্লির রাজনীতি, এটাকে কিভাবে আপনি বিশ্লেষণ? এখানে যত না ব্যর্থতা ছিল, পাশাপাশি চাতুরি ছিল একটু বেশি, চালাকি। আমাদের কুমিল্লা অঞ্চলে একটা কথা আছে, এটা বলে দাদারে আদা পড়া দেয়। তো আমরাও তো দাদা, ছোট দাদা, তো বড় দাদার হাতে অধিকার বেশি। উনি উপরে আছেন, উনি ওনার প্রয়োজন মতো ছাড়েন, বন্ধ করেন। ডায়াবেটিক রোগীর মতো পানি ছাড়েন, পানি বন্ধ করেন তার প্রয়োজন মতো। উনি দেখান যে উনি যে বড় দাদা। আর এর মধ্য দিয়ে আমরা আবার কিছু মিথ গিলে নেই, হজম হয় না শেষ পর্যন্ত, কিন্তু গিলে ফেলি। বলা হলো যে শেখ হাসিনাও পানি আনতে চান, নরেন্দ্র মোদীও ছাড়তে চান পানি, কিন্তু এই মমতার জন্য ডিস্টার্ব উনি দেন না। আমাদেরকে এটা মোটামুটি পাঠ্যপুস্তকের মতো খাইয়ে দেওয়া হলো। আসলে বাস্তবতা কদ্দূর? মমতা তো আরও অনেক কিছু চান না, ওগুলো কি নরেন্দ্র মোদী করেন না? আবার মমতা বা অন্যান্য মুখ্যমন্ত্রীরা তো আরও অনেক কিছু চান, ওগুলো কি মমতারা পান বা অন্য মুখ্যমন্ত্রীরা পান বা নরেন্দ্র মোদী দেন? তাদেরকে দেন না, কিন্তু আমাদেরকে গিলানো হচ্ছে ভিন্ন একটা। এই জায়গায় তো সম্ভবত সাংবিধানিক বিধি আছে। এমন কোনো ভারতের যে কাঠামো, গণতান্ত্রিক কাঠামো, তাদের গণতান্ত্রিক কাঠামো অবশ্যই প্রশংসিত, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার যতটুকু সামান্য পড়াশোনা এই বিষয়ে, কোথাও এরকম কথা নাই যে কোনো মুখ্যমন্ত্রী অনাপত্তি দিলে সেটা গ্রাহ্য হয়, অর্থাৎ এরকম কোনো কথা না। অর্থাৎ এইগুলো একটা দিক। অর্থাৎ রাজ্য সরকার কোনো বিষয়ে আপত্তি দিলে সেটা শুনতে বাধ্য না কেন্দ্রীয় সরকার, মোটেই না। কিন্তু আমাদেরকে সেই দোহাই দিয়ে বছরের পর বছর আমাদের চুপ রাখা হয়েছে। এই গেল একদিক। আবার দেখেন রাজনীতির অংশে বিএনপিরও কোনো নেতাকে প্রায় খাইয়ে ফেলা হয়েছিল যে ভারত বিএনপিকে চায় না। যেহেতু ভারত বিএনপিকে চায় না, বিএনপির আর আশা ভরসা নাই, তাহলে কি করতে হবে? একটু ভারতের আদর, স্নেহ, সমাদর পাওয়ার বিকল্প কি রাস্তা আছে, ওইটা খোঁজো। এটাও গিলানো হয়েছে, আমরা দেখেছিও। কিন্তু ওখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়, বিএনপি কিন্তু শিক্ষা নিয়েছে যে ভারত চাইলো কি চাইলো না সেটা মুখ্য নয়, বাস্তব রাজনীতির কাছে আমরা আছি কিনা। তো যেটা আমি বলছিলাম, বাস্তব অর্থাৎ ভূগোলের কাছে আছি কিনা। তিস্তা যে ভৌগোলিক অংশে আমি, আপনি, ঢালিভাই সহ বাদ বাকি আরও অনেকে চাইলেও আমরা এই ভূগোল বদলাতে পারবো যে তিস্তা ওই অঞ্চল থেকে সরিয়ে চিটাগাং অঞ্চলে নিয়ে নেই? সম্ভব না। ঠিক একইভাবে ভারত চাইলো বা আমরা চাইলাম যে ভারত বড় দুষ্টামি করে, সময় অসময়ে ডিস্টার্ব করে, আমরা এই প্রতিবেশীটা বদলে ফেলি, অন্য একটা দেশ নিয়ে আসি ওখানে। সম্ভব না। আবার ভারতও যদি মনে করে এখন যে আগের শেখ হাসিনার আমলে 15-16 বছর আমরা যা বলতাম বাংলাদেশ সব শুনতো, এখন ইউনুস নামে এক ভদ্রলোক আসছে, আমাদের কথা শোনে না। আবার বিএনপিও আমাদেরকে একটু টুকটাক গালমন্দ করে, আর ছাত্ররা তো আরও নিকৃষ্ট ভাষায় গালি দেয় আমাদেরকে। আমরা এই দেশটাকে এখান থেকে সরিয়ে দিব, অন্য একটা দেশ নিয়ে আসবো, সম্ভব না। অর্থাৎ প্রতিবেশী কখনো বদলানো যায় না। তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীও সম্পর্ক বিচ্ছেদ হয়, কিন্তু প্রতিবেশীর সম্পর্ক বিচ্ছেদ হয় না। ওটা ভূগোল বদলানো যায় না, ইতিহাস তর্জমা করা যায় নানানভাবে। তো ওই রকম অবস্থায় যেটা আমাদেরকে আরেকটা গিলানো হয়েছিল যে আমরা ভারতের পেটে বড় বাজে অবস্থায় আছি, আমাদের 3 দিকেই ভারত। তো পেটে যদি গোলমাল হয়, শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ভালো থাকে না। এটা ভারতকে বোঝানোর দায়িত্ব আমাদের আছে। আবার আমাদের 3 দিকে ভারত আমরা যেরকম বলি, ভারতের 4 দিকে এখন কিন্তু বিজেপি সরকারের আদর্শ পছন্দ করে না, উদার সরকার 4 দিকে ভারতের এখন। ওইটাও কিন্তু তথ্য। কারোর সাথে ভারতের শান্তি নাই। চীনের সাথে মাঝে মধ্যে তাদের কিন্তু একটু আমাদের ওই যে কুমিল্লার ব্রাহ্মণবাড়ি স্টাইলে একটু যুদ্ধ হয়, এই পক্ষ ওই পক্ষের একটু দৌড়ানো দেয়। পাকিস্তানের সাথে হয়, শ্রীলঙ্কার দিকে একটু ঢু মারে। অর্থাৎ ভারত কোথাও কিন্তু ঢু মেরে খুব একটা শান্তি পায় না। ওখান থেকে যে ভারতকেও অন্তত তথ্য মনে করিয়ে দেয়া আমাদের দিক থেকে এটা সম্ভব। ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে আমাদের সরকারের দিক থেকে কিন্তু বলা হচ্ছে, আমাদের যিনি ফরেন অ্যাডভাইজার আছেন তিনি মাঝে মধ্যে বলছেন
এবং এখন ভারতের সাথে আমাদের সমস্যাটা কোন জায়গায় সেটাও বলছেন, যে ভারতের সাথে ভৌগোলিক কারণে, অর্থনৈতিক কারণে বন্ধুত্ব অবশ্যই হতে পারে, কিন্তু ওখানে প্রতিবন্ধকতা হচ্ছে শেখ হাসিনা। তিনি যেটা করে গেছেন, নিজে তো করেই গেছেন, ভবিষ্যতের জন্য কিছু ঝামেলা পাকিয়ে গেছেন। ওই যে চাতুরি করা, যেটা আদা পড়া দেয়া, এই তিস্তায় চীনও এসেছে, আগ্রহী হয়েছে। প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের গণমাধ্যম থেকে নয়, বিদেশি গণমাধ্যম থেকে, যে চীনের সাথে কি সম্পর্ক, বন্ধুত্ব। মোস্তফা কামাল, 30 সেকেন্ডে শেষ করে ফেলি, যে কি বন্ধুত্ব, যেটা অর্থনীতির বন্ধুত্ব। ভারতের সাথে কি, যে ওইটা আত্মার হরিহর বন্ধুত্ব। এই যে চাতুরি, এই কথামালা রচনা করা, এটা হচ্ছে বাস্তবতাকে উপেক্ষা করা, এক ধরনের আরোপিত তথ্য মানুষকে গেলানো। জি, আমাদের তিস্তা, আমাদের নদী সংকট, ভারতের সাথে আমাদের যে কূটনীতি, পানি কূটনীতি, ভারতের পানি আগ্রাসন, এ সমস্ত সম্পর্কে আমরা আরও আলোচনা করব। আলোচনায় রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এবং রয়েছেন সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল। মোস্তফা কামাল, আপনার সাথে আলোচনা চলছিল, আপনি আলোচনা করছিলেন। আপনি আলোচনার ভিতরে একটা পর্যায়ে বলেছেন, বা এই আলোচনা থেকে উঠে এসেছে, ভারত ভালো প্রতিবেশী নয়। আজকের যে জাগবাহে তিস্তা বাঁচাই, এই কর্মসূচি পালন হলো 2 দিন ব্যাপী, 48 ঘন্টার কর্মসূচি ছিল। উত্তরাঞ্চলের 5 জেলাব্যাপী 11টি পয়েন্টে, তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন এবং তিনি সেখানে পরিষ্কার করে বলেছেন, ভারত আসলে বাংলাদেশের জন্য ভালো প্রতিবেশী নয়। তার যে আচরণ, তার যে অবস্থান, এটি বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে যায় না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কিন্তু বলেছেন একদম খুব পরিষ্কার করে যে ভারত ভালো প্রতিবেশী নয়। আমরা সব আলোচনা থেকে এই কথাই পাচ্ছি। ভারতের পাশে আশপাশে যত প্রতিবেশী দেশ, কারোর সাথে এই দেশটির ভালো সম্পর্ক নেই। তার মানে হচ্ছে ভারত কারোর জন্যই ভালো প্রতিবেশী নয়। আবার এ কথাও ঠিক, আপনি বলেছেন, বা আমরা সবাই জানি, যে প্রতিবেশী কিন্তু পরিবর্তন করা যায় না, পাল্টানো যায় না। তাহলে সমাধান কোথায়? আমরা কি করতে পারি তিস্তার সংকট সমাধানের জন্য, অভিন্ন 54টি নদীর সংকট সমাধানের জন্য? মোস্তফা কামাল। অবশ্যই করণীয় আছে এবং ছিল, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু কিছু বিকল্প ব্যবস্থা করা হয়েছিল। খাল খনন, নদী খনন। নদী খননটা পুরোপুরি শুরু হয়নি, খাল খননটা পর্যাপ্ত হয়েছে, পানি রিজার্ভ করা। আমাদের পানি বিশেষজ্ঞ যারা আছেন বা নদী বিশেষজ্ঞ যারা আছেন, তারা গত কয়েক বছর ধরেও কিন্তু এই পরামর্শটা অবিরাম দিয়ে যাচ্ছেন, যে বিকল্প একটা ব্যবস্থা রাখা। এতে করে দেখা গেছে ভারত আমাদেরকে বিপদে ফেলতে চেয়েছে এবং ভবিষ্যতেও চাইবে। আমরা যখন পানি স্টক করতে পারবো, পানি রিজার্ভ রাখতে পারবো, ভারতেরও বিপদ আছে। শুধু ভারতই দাদা হিসাবে, বড় দাদা হিসাবে সুবিধাজনক অবস্থায় আছে তা কিন্তু নয়, এরই মধ্যে এটা প্রমাণিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন, ভারত ভালো প্রতিবেশী নয়, শুধু এটা বাংলাদেশের কনটেক্সটে নয়, চারিদিকে ভারত কাউকে শান্তি দেয় না। ভারতকে ওটা বোঝাতে হবে যে অন্যদেরকে অশান্তি তৈরি করতে গিয়ে ভারতও কিন্তু ভালো নেই। নাম্বার 1, অন্য দেশগুলো কিন্তু মাঝে মধ্যেই তাদের যাতনার কথা, বেদনার কথা জানানো দিচ্ছে, মাঝে মধ্যে ভারতকে শিক্ষাও দিচ্ছে। তো আবার তারা কেউই, বা আমরা কেউই কিন্তু বলছি না যে অদল বদল করে ফেলবো, ভারতের জায়গায় অন্য দেশকে দেবো, আমরা আরেক জায়গায় চলে যাব, সম্ভব নয়। সেটা আমি সময়ও কম, 1 মিনিটের মধ্যে একটা মিথের মতো বা উপমার মতো বলতে চাই। কোর্টে এক স্বামী তার স্ত্রীর সাথে বিচ্ছেদ চাচ্ছে। তো কেন বিচ্ছেদ চায়? জজ সাহেব জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, মিলর্ড আমাকে শান্তি দেয় না। কি অশান্তি করে? আমি সারাদিন পরিশ্রম করে আসি, ছোট্টখাটো একটু গান গাই, সন্ধ্যাবেলায় গান গাইতে দেয় না, তার উপর ভাত তো দেয় না। স্ত্রীকে বললেন, আপনি কই, আমিও বিচ্ছেদ চাই। জজ সাহেব স্বামীকে বললেন, রাইট, ইউ আর রাইট। স্ত্রীকে বললেন, তুমি কি চাও? আমিও থাকতে চাই না, বিচ্ছেদ চাই। কি তোমার সমস্যা কি? যে সন্ধ্যায় আসার সময় হাতে করে কিছু একটা আনবে, না এনে গুনগুন করে, ঘরে ডিস্টার্ব তৈরি করে, আমি আনবো কখন? এই জন্য আমি বিচ্ছেদ চাই। বলো, রাইট। এখন লয়ার বলতেছে, হুজুর আপনি এটা কী করতেছেন? এইদিকেও বললেন রাইট, ওইদিকেও বললেন রাইট, রাইট তো একদিকে হবে। জজ সাহেব বলতেছে, ইউ আর অলসো রাইট। অর্থাৎ বাস্তবতা হচ্ছে বিচ্ছেদ সম্ভব নয় এখানে। যাদের জাজমেন্টাল ক্ষমতা আছে, এখতিয়ার আছে, তারাও কিন্তু বিচ্ছেদ চান না, তাও সেটা মানুষের ক্ষেত্রে। আর ভূগোলের ক্ষেত্রে তো কখনো চাইলেও, গোটা দুনিয়া চাইলেও ওখানে বিচ্ছেদ আনা যায় না। কিন্তু ভারত মাঝে মধ্যে কিন্তু এই বিচ্ছেদ নয়, কিন্তু অধীনস্থ করার একটা চেষ্টা করে তার সুবিধা মতো। আমরা একটু আলোচনা, তার এই অধীনস্থ করতে গিয়ে তারও কিন্তু সম্মান থাকছে না। সর্বশেষ শেখ হাসিনা প্রশ্নে যেটা করেছে,
এই ইস্যুতে ভারত খুব একটা শান্তিতে আছে, মোটেই নয়। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে যে পরিস্থিতির শিকার হয়েছেন, সেটাও ভারতের জন্য ভালো বার্তা নয়। আমাদের প্রতিবেশী হিসাবে তার এই কষ্ট তো আমাদের জন্য খুব আনন্দের না। আবার 24 ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার বৈঠকের 24 ঘন্টা পেরোবার আগেই দ্বিতীয় দফায় তার দেশের অভিবাসীদেরকে ভারত পাঠিয়েছে। আবার কিভাবে? হাত বেঁধে পা বেঁধে। এটা কিন্তু একটা মেসেজ। তার মানে আপনি যা বলতে চাইছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনের কূটনীতি খোলা আছে, এই অবশ্যই খোলা আছে, বাংলাদেশ ব্যবহার যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশের জন্য ভালো কিছু হবে। থ্যাংক ইউ মোস্তফা কামাল। আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন যে একটু দ্রুত বাংলাদেশ সফরে আসেন, বাংলাদেশের নতুন বাংলাদেশের চিত্র গ্রাফিতি এগুলো দেখে যান, যে আমরা যেটা নতুন বাংলাদেশে আছি, কিরকম বাংলাদেশে আসি। এটাও বলেছেন যে আপনি আসতে দেরি হলে কিন্তু মিস করবেন। জি, ধন্যবাদ মোস্তফা কামাল। আতাউর রহমান ঢালি, আপনার কাছে শেষ সময়ের বক্তব্য চাই, প্রত্যাশা করি। আমাদের এই যে পানি সংকট, এই পানি সংকটের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বা একটা পার্ট বা পার্টিসিপ্যান্ট বা শেয়ার হোল্ডার যাই বলি না কেন, চীনের সাথে গত সরকারের খুব ভালো সম্পর্ক ছিল বলে আমরা জানি, বাট পানি সংকট বা ভারতের সাথে যে সমস্ত সম্পর্ক বা যে সমস্ত সংকটগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা ভারতের আপত্তির কারণে চীনকে ইনক্লুড করতে পারিনি। এই জায়গায় আপনার দল যদি নেক্সটে ক্ষমতায় আসে, তাহলে আজকে যে কর্মসূচি পালন হলো এর সাথে সমন্বয় করে চীনের বিষয়টিকে কিভাবে আগামী দিনে আমরা কাজে লাগাতে পারি, কিভাবে সহযোগিতা নিতে পারি? আচ্ছা, আপনি প্রথম থেকে শুরু করি। আপনি প্রথম বলেছিলেন জাগো বাহে। আসলে ওরা জেগেই ছিল, শুধু ডাকের অপেক্ষা ছিল। জনাব তারেক রহমান সেই ডাকটা দিয়েছেন। আর আপনাকে বাংলাদেশের আর ভারতের এই সম্পর্ক যদি দেখতে হয়, তাইলে দক্ষিণ পূর্ব এশিয়ায় এই পরাশক্তির যে রাজনীতিটা, সেটাকে আপনাকে একটু দেখতে হবে, তা না হলে ভুল হয়ে যাবে। দক্ষিণ পূর্ব এশিয়ায় আজকে চীন আর ভারতের দ্বন্দ্ব, একটা দ্বন্দ্ব। চীনের সাথে আবার আমেরিকার দ্বন্দ্ব, আবার চীন রাশিয়া একসাথে মিলে আমেরিকার দ্বন্দ্ব, আবার রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক। না, আমি বলছি চীন রাশিয়ার সাথে ভারতের ভালো সম্পর্ক। একসময় রাশিয়া ইন্ডিয়ার সবচেয়ে বড় মিলিটারি হার্ডওয়্যার সাপ্লায়ার ছিল, এখন তারা সেকেন্ড পজিশনে। তো এই যে আজকে আমেরিকার পলিটিক্সটা দেখতে হবে, যে আমেরিকা এখন আর মধ্যপ্রাচ্যে এঙ্গেজড হতে চাচ্ছে না। এই কারণে ইট ইজ ডিউ টু চায়না। কারণ চায়না তাকে যেভাবে ঘিরে রেখেছে, আফ্রিকাতে চায়না চলে গেছে, মেক্সিকোতে চলে গেছে, কিউবাতে চলে গেছে, আমেরিকা এই জায়গায় ভয় পাচ্ছে। এই ভয় পাওয়ার কারণে আজকে তারা পৃথিবীতে 1 নম্বর শত্রু ট্রাম্প নির্ধারণ করছে চায়নাকে। এবং এই কারণেই ভারতের সাথে তাদের এই বন্ধুত্বের আজকের এই অবস্থানটা। এবং এই কারণেই আমেরিকা ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, আইপিএস যেটা করছে, সেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারত আছে, ওইদিকে অস্ট্রেলিয়া আছে, এই সমস্ত জাপান আছে, এই সমস্ত দেশগুলোকে নিয়ে। কারণ দক্ষিণ চীন সাগরে চীনের যে আধিপত্য, এবং চীন আরেকটা কাজ এখানে যেটা করেছে, যে আগে মালাক্কা প্রণালী তাদেরকে ব্যবহার করতে হতো, এখন বার্মার কারণে মালাক্কা প্রণালী আর পাকিস্তানের গোয়াদরের কারণে তাদের মালাক্কা প্রণালী আর ব্যবহার করতে হয় না। মালাক্কা প্রণালী থেকে তাদের মালামাল বা তেল চলে যেতে পারে, অথবা যে বার্মার বা কি বলে শ্রীলঙ্কার হাম্মানটোটাতে তারা যে পোর্টটা নিয়েছে, ওইখান থেকে এসে বার্মার ভিতর দিয়া একদম হুনান প্রদেশে তেল সাপ্লাই করতে পারে। চীন তার বিকল্প করে ফেলেছে। আর দক্ষিণ চীন সাগরে চীনকে বাধা দিতে পারছে না, সেখানে আছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তাদের ঘাঁটিগুলো আছে। কাজে আগামী দিনের যে কোনো কূটনৈতিক যুদ্ধ এটা দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে হবে। কাজে বাংলাদেশকে সেই দ্বন্দ্বকে কিভাবে ব্যবহার করবে, এটার যে ইকুইপমেন্ট, বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে তাদেরকে এই দ্বন্দ্বটা, চীন আমেরিকার দ্বন্দ্ব,
চীন ভারতের দ্বন্দ্ব, এই দুইটা দ্বন্দ্বকে ব্যবহার করে আমার জাতীয় স্বার্থকে আমি কিভাবে প্রাধান্য দিব, এটা নির্ভর করবে বাংলাদেশের রাজনীতিবিদদের মেধার উপরে, যোগ্যতার উপরে, মননের উপরে। এবং এটা অত্যন্ত সহজ কাজ নয়। সেই জায়গায় আপনাদের দলের কেমন প্রস্তুতি? আমাদের অত্যন্ত প্রস্তুত। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের এই ব্যাপারে অত্যন্ত অত্যন্ত উনি সচেতন বলেই বলছে ভারত আমার ভালো প্রতিবেশী নয়। তো ভারতকে ভালো প্রতিবেশী নয় বলার পিছনে, তার পিছনে নিশ্চয়ই আর একটা শক্তি আছে, সেটাকে হাতে নিয়েই বলেছেন। তো উনি আগামী দিনে আপনারা দেখবেন এই রাজনীতি, দেখবেন ইন্দো প্যাসিফিক এই রাজনীতিতে দেখবেন ইরান, তুরস্ক এরা যুক্ত হয়ে যাবে এবং দক্ষিণ পূর্ব এশিয়া হবে আগামী দিনের মানে ভলকানো, আগামী দিনের ভলকানো। সেই ভলকানের উপরে রাষ্ট্র ক্ষমতা চালানো অত্যন্ত অত্যন্ত মেধা, মনন এবং প্রজ্ঞার মধ্য দিয়া যেতে হবে। এবং সেই মেধা, মনন, প্রজ্ঞা আমার মনে হয় বিএনপির আছে। এবং আরেকটা জিনিস, এটা এক সেকেন্ডে শেষ করব, যে বিএনপিকে সবকিছু গোপন না করে ক্ষমতায় আসলে সব সময় জনগণকে আস্থায় নিয়ে, জনগণকে সবসময় সচেতন রাখতে পারলে আমাদেরকে কেউ, আমাদের দেশকে অবদমন করতে পারবে না। আমরাও চাই আমাদের দেশ ভালো থাকুক, আমাদের সমাজ ভালো থাকুক, আমাদের নদীগুলো বেঁচে থাকুক, আমাদের নদী থেকে যে কৃষি, আমাদের নদী থেকে যে মৎস্য সম্পদ, জনজীবনের স্বস্তি, সমস্ত সব কিছু থাকুক। দর্শক, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব। আমরা একইভাবে বিএনপি যে কর্মসূচি পালন করলো, যে জাগো বাহে বাঁচাই তিস্তা বাঁচাই, আমরাও বিএনপির এই সুরে সুর মিলিয়ে বলতে চাই, জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে দেশ বাঁচাই। ভালো থাকবেন দর্শক, আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে। আমরা নিশ্চয়ই আরও কোনো অনুষ্ঠানে, আরও কোনো অতিথি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।